দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মসের আজকের এই আয়োজনটিতে এবং পুরো আয়োজনটি জুড়ে আপনাদের সাথে আমি থাকছি জিনিয়া। দর্শক বিভিন্ন মৌসুমে বিভিন্ন রকম যত্নের প্রয়োজন হয়, ফলমূলের এক ধরনের যত্নের প্রয়োজন হয় এবং একই সাথে শাকসবজির ক্ষেত্রেও কিন্তু এক ধরনের যত্নের প্রয়োজন হয় এবং আমরা সকলেই জানি শাকসবজি স্বাস্থ্যের জন্য কতটা উপকার এবং একই সাথে যখন আমরা খাবার খাই তখন শাকসবজির কিন্তু প্রয়োজনীয়তা আমরা বোধ করি। দর্শক সেই জায়গা থেকে আপনাদের কিন্তু প্রশ্নের কমতি নেই, আমরা অনেক প্রশ্ন পেয়েছি। তবে শুরুতেই কিন্তু আমরা একটি ফোন কলে চলে যাব, কারণ যিনি আমাদেরকে প্রশ্নটি রাখবেন তিনি সরাসরি বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করতে চেয়েছেন এবং তার আগে আপনাদেরকে একটু জানিয়ে দিই যে এই মুহূর্তে বিশেষজ্ঞ হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর ইমরুল কায়েস, উদ্যান তত্ত্ব বিভাগ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। স্যার আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? বেশ ভালো আছি স্যার, এবং আপনাকে দেখেও বেশ ভালো লাগছে এবং কৃতজ্ঞতা বোধ করছি যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক যেমনটি স্যার কিন্তু আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আপনাদের প্রশ্নও রয়েছে। আমরা ফেসবুক, মেসেঞ্জার, ভিডিও বার্তা থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে তো প্রশ্ন পেয়ে থাকি, আমরা সবগুলো প্রশ্নে আসছি, কিন্তু প্রথমে যেমনটি বলছিলাম যে আমরা একটি ফোন কল নিব, তাহলে আমরা শুরুতে একটি ফোন কলে চলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি কোথা থেকে বলছেন? আপনার পরিচয়টি দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ আল আমিন, বগুড়া থেকে বলছিলাম। তো আপনাদের দীপ্ত চ্যানেলের অনুষ্ঠানগুলো আমি প্রতিনিয়ত দেখে থাকি। তো আমি একটা পুঁই শাকের বাগান করছি আর কি, মানে আমার খুব পুঁই শাকটা খুব প্রিয়। তো আসলে প্রিয় জিনিসটা লাগালে যদি কোনো কিছু হয় তাহলে অবশ্য খারাপ লাগে। তো সেক্ষেত্রে আমি আমার ওই পুঁই শাকের পাতাতে দেখতে পাচ্ছি বিভিন্ন পোকা আক্রমণ করতে, বা সাথে হচ্ছে পুঁই শাকের পাতায় গোল গোল দাগ দেখা যাচ্ছে। তো আমি এর প্রতিকার হিসেবে আপনাদের কাছে একটু জানতে চাচ্ছিলাম আর কি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনি সাথেই থাকবেন। পাতায় যে ধরনের দাগ তিনি দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে সমাধান কি হতে পারে? ধন্যবাদ আলামিন আপনার সুন্দর প্রশ্নের জন্য। আসলে পুঁই শাক এটা হচ্ছে লিফি ভেজিটেবলস, এটা আমরা শাক হিসাবে খাই। এটা আসলে পোকা, এখানে উনি দুইটা কথা বলেছেন, একটা হচ্ছে পোকার আক্রমণ আর একটা হচ্ছে পাতায় গুল দাগ। একটা পোকার জন্য হচ্ছে আর একটা রোগের জন্য হচ্ছে, মানে ফাঙ্গাল ডিজিজের কারণে হচ্ছে আর কি। তো যে পোকাটা আক্রমণ করে সেটা হচ্ছে লেদা পোকা অথবা কাটুই পোকা। এই পোকাটা সাধারণত রাতের বেলায় গাছের গোড়া কেটে দেয় অথবা পাতা, অনেক সময় পাতাও কেটে দেয়। তো এইটার সমাধান হিসেবে উনি যেটা করতে পারেন যে সাধারণত কেরোসিন মিশ্রিত যদি সেচের পানি দেয় তাহলে উনি এটার পরিত্রাণ পাবে, অথবা যদি তার জমিতে ডাল পুঁতে রাখে তাহলে পাখি এসে ওই যে পোকার যে কীড়া সেটা খেয়ে ফেলবে। অথবা রাতের বেলায় যদি আপনি জমির পাশে একটু ময়লা আবর্জনা স্তূপ করে রাখেন তো দেখা যাবে যে ওই কীড়াগুলো ওই স্তূপের মধ্যে এসে জমা হচ্ছে, তখন দিনের বেলা এটা আপনি পুড়িয়ে ফেলবেন বা মেরে ফেলবেন। তো এইভাবে জৈবিক পদ্ধতিতে কিন্তু আপনি এটার এই পোকা দমন করতে পারেন। এরপরেও যদি খুব বেশি দেখা দেয় তাহলে কিন্তু আপনি যে দানাদার জাতীয় যে বিষ আছে, যেমন কার্বোফুরাডান সেটা হচ্ছে সাধারণত 20 কেজি প্রতি হেক্টর জমিতে যদি অ্যাপ্লাই করে তাহলে পোকার আক্রমণ থেকে উনি রক্ষা পাবে। আরেকটা যেটা হচ্ছে পাতায় গুল দাগ, এটা হচ্ছে ছত্রাকজনিত রোগ। এই রোগটা দেখা দিলে পাতায়, আমরা বাজারে দেখি যে পাতার মধ্যে কেমন যেন লালচে টাইপের বা হলুদ টাইপের একটা গুল পাতাটা নষ্ট হয়ে যায় এবং বাজার মূল্য কমে যায়। এটা দমন করার জন্য কৃষক ভাইকে যেটা করতে হবে, সাধারণত ক্লিন কাল্টিভেশন করতে হবে, যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মাঠ, এবং যে গাছে প্রথম দেখা দিবে সাথে সাথে গাছটাকে উঠাই ফেলতে হবে, যেটাকে বলে আমরা গুড এগ্রিকালচার প্র্যাকটিস। এটা এখানে মানে প্রচণ্ড রকমভাবে মেনটেন করতে হবে। যদি এই ক্ষেত্রে আমরা নাবা ক্রপ কেয়ার লিমিটেডের যদি ট্রাইকো পাউডার, এটা যদি 1.5 গ্রাম প্রতি লিটার পানিতে দিয়ে যদি আমরা এটা স্প্রে করি তাহলে কিন্তু এই যে পাতার যে দাগ রোগটা এটা উনি সহজে পরিত্রাণ পাবে। দর্শক, এ পর্যায়ে আমাদের কাছে আরও দুটি প্রশ্ন আছে। আমরা প্রথম প্রশ্নটি যেটি করেছে বগুড়া থেকে জানতে চেয়েছেন রাশেদ ফকির, তিনি বলেছেন যে বেগুন গাছে অনেক বেগুন ধরেছে কিন্তু বেশিরভাগ বেগুনে পোকা, এখন ওই পোকা থেকে মুক্তির উপায় কি স্যার? ওকে, ধন্যবাদ। এটা আসলে বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকা, যেটাকে আমরা বলি শুট অ্যান্ড ফ্রুট বোরার। এটা সাধারণত গ্রীষ্মকালে বেশি দেখা দেয় আর কি, এবং এই পোকাটা যখন চারা লাগায় 5 থেকে 4 সপ্তাহ পরবর্তী সময়কালে এই পোকাটা আক্রমণ করে মাঠে, এবং এই পোকাটা যখন আক্রমণ করে প্রথম পর্যায়ে কচি ডগা ভিতরে সুড়ঙ্গ করে ফেলে বা খেয়ে ফেলে। তো এই কারণে মাঠে যদি আমরা যাই দেখব যে ডগাগুলো নেতিয়ে গেছে বা বা পড়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের এই নেতানো বা যে পড়ে যাওয়া ডগা, এটা সাথে সাথে আমাদেরকে
মাঠ থেকে সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যখন ফুল আক্রমণ করে এবং যখন ফুলের সময় হয় তখন প্রচুর পরিমাণে এই আক্রমণটা বেড়ে যায় এবং ফলের সময় ফলে আক্রমণ করে। তো এইটার ক্ষেত্রে যেটা হলো যে আমাদেরকে মানে চারপাশে জমিটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং খুব ঘন লাগানো যাবে না, যেটা প্ল্যান টু প্ল্যান যে স্পেসিং বা দূরত্ব এটা কিন্তু মেনটেন করতে হবে। আরেকটা হচ্ছে যে ফলে এই পোকাটা দমন করার জন্য আমরা বিভিন্ন ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে পারি অথবা বিষটুপ ব্যবহার করতে পারি জৈবিক পদ্ধতিতে আমরা যদি দমন করতে চাই। এছাড়া যদি আমাদের আক্রমণটা খুব বেশি হয় এবং যদি সাধারণত দেখা যাচ্ছে যে 10% ক্রপ মানে ক্ষতি হচ্ছে, তখনই আমরা আসলে কেমিক্যাল ট্রিটমেন্টে যাব। সেক্ষেত্রে আমরা নাবা ক্রপ কেয়ার লিমিটেডের অ্যান্ট্রাইকোডার্মা এটাও যদি এখানে আমরা অ্যাপ্লাই করি এই পোকা থেকে রক্ষা পাবে। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, আমরা তো প্রশ্ন পাচ্ছি, বিভিন্ন মাধ্যম থেকে প্রশ্ন আসছে এবং সেই জায়গা থেকে এই পর্যায়ে আমরা একটি ভিডিও বার্তায় যাব এবং দেখব ভিডিও বার্তায় কে আমাদের সাথে যুক্ত আছেন এবং কি প্রশ্ন আমাদেরকে পাঠিয়েছেন। আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন। আমার টমেটো খেতে এরকম একটা দাগ আসছে প্রায় খেতেই, কিন্তু এখন এটা কি করণীয় আছে, কি ওষুধ দিলে এই দাগটা চলে যাবে? এখন হারভেস্টের সময় এই সমস্যাটা দেখা দিয়েছে আমাকে এই জমিতে। আস্তে আস্তে প্রথমে কিছু ছিল, আস্তে আস্তে এটা বাইরে যেতেছে। এখন কি করা যাবে এটা এই দাগটার জন্য? দর্শক, আমরা কিন্তু ভিডিও বার্তার মধ্যে দিয়ে এবার প্রশ্ন পেয়েছে স্যার। তিনি যেমনটি বলছিলেন তার কিন্তু সেই জায়গায় ফলের মধ্যে তিনি দেখালেন যে দাগ, এই যে বিষয়গুলো, এবং সেটি কিন্তু বেড়েই যাচ্ছে শুরু থেকে। সেই ক্ষেত্রে তার যে সমাধানটা তিনি যে চাচ্ছেন আর কি, আপনি যদি একটু জানাতেন। ধন্যবাদ। এটা হচ্ছে যে টমেটোর অল্টারনারিয়া একটা লেড মানে ব্লাইটের মতো একটা ডিজিজ আর কি। এটা সার্কোস্পুরা একটা ফাঙ্গাসের দ্বারা হয়ে থাকে। এটা যদি হয় গাছের পাতার মধ্যে প্রথমে যে ছোট্ট একটা দাগের মতো সৃষ্টি হবে, পরে রিং আকারে পুরা পাতা ছড়িয়ে পড়বে। এই রোগটা তখন ফলেও চলে আসে। এটা অল্টারনেরিয়া ব্লাইট বলি আর কি আমরা। এই রোগটা দেখা দিলে দেখা যাবে যে খুব অল্প দিনের মধ্যে সম্পূর্ণ গাছে বা ফলে আক্রমণ করে যায়। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাগানটা, এবং খুব যে কাছাকাছি লাগানো যাবে গাছটা এরকম না। ওই যে আমি যেটা দেখলাম আর কি, সেখানে গাছগুলো খুব ঘন হয়েছে, খুব কাছাকাছি লাগানো, একটু জায়গা দিতে হবে। তো এটাগুলো অনেক সময় যে ইরিগেশন দেই আমরা, ওই ইরিগেশন বা সেচের পানির সাথে এই রোগের জীবাণু বহন করতে পারে। তো এটা কৃষককে যেটা মানে প্রাথমিক দিকেই লক্ষ্য রাখতে হবে যে বীজটা যিনি ব্যবহার করতেছেন সেটা যাতে এই ডিজিজ বা যে রোগমুক্ত যাতে বীজটা হয় সেটা, এবং বীজটা লাগানোর আগে আমাদেরকে শোধন করে নিতে হবে। তবে এটা যখন শুরুতেই দেখা দেয় তখন ফলটা সাথে সাথে গাছ থেকে আলাদা করে নিয়ে দূরে সরিয়ে ফেলতে হবে, যাতে একটা গাছে যদি ফল এটা থাকে তাহলে আস্তে আস্তে দেখা যাবে যে বিভিন্ন কারণে বিভিন্ন এজেন্টের মাধ্যমে পুরো বাগান নষ্ট করে ফেলছে এবং কৃষক ফাইনালি তার কাঙ্ক্ষিত দামটা পাবে না আর কি। দর্শক, শুরু থেকেই আমরা বিভিন্ন রকম প্রশ্ন পাচ্ছিলাম এবং সেই সব প্রশ্নকে সামনে রেখে সমাধানও কিন্তু আমরা পেয়ে যাচ্ছিলাম। তবে এই পর্যায়ে আমরা যে প্রশ্নগুলো নিয়েছি সেগুলো হচ্ছে আপনাদের দেওয়া প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমে, এবং সেই প্রশ্নেই কিন্তু আমরা এবারে চলে যাচ্ছি। ফেসবুক মেসেঞ্জারে প্রথমে যে প্রশ্নটি করেছেন, টাঙ্গাইল থেকে প্রশ্ন করেছেন মাজেদ জানতে চেয়েছেন শশা ক্ষেতে মাছি পোকার আক্রমণ করেছে, এর উপদ্রব কমাতে করণীয় কি? স্যার, সমাধান কি তবে? ধন্যবাদ। মাছি পোকা আসলে এটা ফলে বা ফুলে বা বিভিন্ন সময় এটার আক্রমণটা মানে করে আর কি। এটা যখন ফলে আক্রমণ করে ফলের বাজার মূল্য নষ্ট করে ফেলে এবং এই আক্রান্ত স্থানে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ হয়। তো সে কারণে আমাদেরকে এটা রক্ষা করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে আমরা জৈবিক পদ্ধতিতে বা গুড এগ্রিকালচার প্র্যাকটিসের মাধ্যমে এটা কন্ট্রোল করার চেষ্টা করব। সেগুলো হলো যে আমরা আগাছা পরিষ্কার রাখবো এবং গাছে যে পোকা মানে আক্রান্ত ফলটা সেটা আমরা সরিয়ে ফেলবো এবং সুষম মাত্রায় সার প্রয়োগ করব। তারপরে বারবার একই জমিতে শশা চাষ করব না, বা এখানে যে পোকাটা দেখা দেওয়ার সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের ফেরোমন ট্র্যাপ ব্যবহার করব বা স্টিকি ট্র্যাপ ব্যবহার করব, পোকাগুলো যাতে আমরা ধরে ফেলতে পারি। এরপরেও যদি আমরা এটা কন্ট্রোল না করতে পারি তাহলে আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট আমরা করব আর কি, বা ইনসেকটিসাইড অ্যাপ্লাই করবো। তবে কৃষক ভাইকে খেয়াল রাখতে হবে যাতে ইনসেকটিসাইড অ্যাপ্লাই করার সাথে সাথে যাতে সে ফলটা হারভেস্ট না করে, অন্ততপক্ষে 12 থেকে 15 দিন পরে যাতে বাজারজাতকরণ করে। দর্শক, এরপরে কিন্তু আরও একটি প্রশ্ন রয়েছে। আরেকটি প্রশ্ন যিনি করেছেন তিনি মানিকগঞ্জ থেকে প্রশ্নটি করেছেন। রাসেল মানিকগঞ্জ থেকে জানতে চেয়েছেন যে ঢ্যাঁড়সের রোগবালাই ও পোকামাকড় দমনে
করণীয় কি? যে পোকাগুলো আক্রমণ করে, যেমন পাতা মোড়ানো রোগ, সুরঙ্গ পোকা, বিটেল পোকা, কাটই পোকা, রোগের মধ্যে হচ্ছে ভাইরাস হয়, নাবিদশা রোগ হয়, তারপর মিলিবাগ, গোড়াপচা রোগ। তো এই যে রোগ বা পোকা যেটাই দেখা দেয় তার রেসপেক্টিভ ধরন অনুযায়ী, আক্রমণের ধরন অনুযায়ী রেসপেক্টিভ আমাদের ইনসেকটিসাইড, যে পেস্টিসাইড বাজারে পাওয়া যায় অনুমোদিত যে পেস্টিসাইড বা ইনসেকটিসাইড, সেগুলো যদি কৃষক ভাই অ্যাপ্লাই করে অথবা কোনো বিশেষজ্ঞের পরামর্শ, কারণ উনি কিন্তু কোনো স্পেসিফিক পোকা বা রোগের কথা বলে নাই, সুতরাং এতগুলো পোকা বা রোগের কথা যদি আমি বলতে যাই তাহলে পুরো এপিসোড যাবে। সুতরাং এই কারণেই উনি একজন বিশেষজ্ঞ বা স্পেসিফিক রোগ নিয়ে যদি কথা বলেন তাহলে এটা সমাধানটা সহজেই করা যাবে। তবে সাধারণত ভাইরাস এবং বিভিন্ন রকমের কাটই বা ওয়ার্ম পোকা বা পাতা মোড়ানো পোকা বা গোড়াপচা রোগ বা নাবিদশা রোগ, এই রোগগুলো সাধারণত এখানে হয়, যা বাজারে অনুমোদিত ইনসেকটিসাইড বা পেস্টিসাইড পাওয়া যায়, উনি সহজেই এটা ব্যবহার করে পরিত্রাণ পেতে পারে। ঠিক আছে দর্শক, আমাদের কাছে আরও একটি প্রশ্ন আছে, আমরা এবার নিচ্ছি রংপুর থেকে প্রশ্নটি। রংপুর থেকে হাবিব জানতে চেয়েছেন গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে সঠিক মাটির ধরন ও চাষাবাদ সম্পর্কে তিনি জানতে চেয়েছেন, যেটি খুব গুরুত্বপূর্ণ, যে মাটির ধরন নিয়েও তিনি আসলে জানতে। ধন্যবাদ। আসলে আমরা জানি যে আমাদের কৃষি ক্ষেত্রে 3টা সিজন, রবি সিজন, খরিফ 1 এবং খরিফ 2। তো আমরা 2 সিজনে কিন্তু পেঁয়াজ করতে পারি। ওই সময় কিন্তু পেঁয়াজের বাজার মূল্য কিন্তু অনেক বেশি থাকে। সুতরাং কৃষক ভাই যদি সামারে সঠিকভাবে পেঁয়াজ চাষ করতে পারে তাহলে কিন্তু উনি বাজারে উচ্চ মূল্যে বিক্রি করতে পারে। এই ক্ষেত্রে যে মাটিটা ব্যবহার করতে হবে, যেহেতু ওই সময়টা বর্ষাকাল, তাহলে উঁচু সুনিষ্কাশিত জমি আমাদেরকে ব্যবহার করতে হবে, এবং মাটিটা যাতে ঝুরঝুরে হয় এবং হালকা দোআঁশ মাটি হয়, এবং মাটির পিএইচটা হতে হবে 5.7 থেকে 7.8। এই পিএইচের মধ্যে আমাদের মাটিটা রাখতে হবে। এবং মাটি তৈরি করার ক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করতে হবে, এবং কেমিক্যাল বা রাসায়নিক সারও আমাদেরকে এখানে দিতে হবে। সাধারণত আমরা 1% জমিতে 10 থেকে 15 কেজির মতো জৈব সার দিব, এবং 1 কেজি করে ইউরিয়া, টিএসপি এবং এমওপি, এই সারগুলো আমরা অ্যাপ্লাই করব। এবং এইখানে আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে নাবা ক্রপ কেয়ার লিমিটেডের যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আছে, যেমন সলিবর বোরন আছে, অথবা আমরা যে চিলে জিঙ্ক আছে, এইগুলো আমরা এখানে কিন্তু ব্যবহার করব। তবে খেয়াল রাখতে হবে যে যাতে মাটিটা পানি জমে না থাকে। তো এই বিষয়গুলো যদি কৃষক ভাই খেয়াল করেন, আর যে পোকামাকড় বা রোগবালাই থাকে তা সময় বা ওই আক্রমণের লক্ষণ দেখে তাকে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এটার কন্ট্রোল করার যে পদ্ধতিগুলো অবলম্বন করলে উনি ভালো ফলন পাবেন আমি আশা করি আর কি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এইবারে আমরা একটি ভিডিও বার্তা দেখব, এবং ভিডিও বার্তার মধ্য দিয়ে আমরা প্রশ্নটি জানার চেষ্টা করব তিনি কি বলতে চেয়েছেন। আমার নাম মোহাম্মদ আসলাম খান। আমি ভেন্ডি লাগাইছি প্রায় মোটামুটি 10 শতক জায়গা, 15-20 দিন হয়ে গেছে। চারাগুলো জ্বালাইছে, 2 পাতা হয়েছে। মাথা রাইখা ডাটা রাইখা পাতাগুলো কেটে দিতেছে শুধু। এটার সমাধান কি একটু বলে দিলে উপকৃত হব আমরা কৃষক যারা। স্যার, যেমনটি উনি বলছিলেন সেই জায়গা থেকে সমাধান। ধন্যবাদ। এটা আসলে সাধারণত লেদা পোকা বা কাটুই পোকা, এই পোকাটার আক্রমণের ফলে কিন্তু যে কচি যে বা চারা অবস্থায় এটা গোড়া কেটে দেয়। এই লেদা পোকা সাধারণত রাতের বেলায় এই গাছের গোড়া কেটে দেয়। গোড়া কেটে দেয় না, আসলে উনি খাবার খায়, এই পোকার খাবারটা উনি খায়। তো খাবার থেকে উনি নষ্ট করে বেশি। এটা হচ্ছে এক একটা পোকার ফিডিং বিহেভিয়ার এক এক রকম। তো এই যে লেদা পোকা বা কাটুই পোকা, এটা রাতের বেলায় তারা এই গুঁড়াটা কেটে দিলে গাছটা সকালে দেখে কৃষক যেটা উনি যেটা বলছেন আর কি সেটা পড়ে যায়। তো কৃষক ভাই যেটা খেয়াল করতে পারে, যে গাছের গুঁড়াটা কেটে দেয় ওই গাছের গুঁড়ার আশেপাশে সাধারণত এই পোকা লুকিয়ে থাকে। তো উনি ওইখান থেকে মাটি খুঁড়ে বের করে মানে মেরে ফেলতে পারে, অথবা উনি যদি জমির পাশে যদি রাতের বেলা একটু আবর্জনা স্তূপ করে রাখে তাহলে ওই কীড়াগুলো ওই স্তূপে যাবে তার আশ্রয়ের জন্য, তখন সে এটা সংগ্রহ করে দিনের বেলায় উনি মেরে ফেলতে পারে। অথবা উনি যদি কেরোসিন মিশ্রিত পানির সেচ দেয় তাহলে কিন্তু এই পোকার আক্রমণ কমে যাবে। এবং যদি আক্রমণ জৈবিক পদ্ধতিতে উনি যদি কন্ট্রোল না করতে পারে তাহলে কেমিক্যাল অ্যাপ্লিকেশনে যেতে হবে। চমৎকার, তাহলে আমরা রীতিমতো সমাধান পেয়ে গেছি। দর্শক, আমরা তো ভিডিও বার্তা দেখলাম, তবে আমরা আরও একটি ভিডিও বার্তা নেব এবং সেখান থেকে জানার চেষ্টা করব তিনি কোন সমাধানটি আমাদের কাছে চেয়েছেন। আমার নাম শহীদুল ইসলাম। তো আমরা যারা কৃষিকাজ করি আসলে মাটির সাথে আমাদের সম্পর্ক। তো এই মাটিতে উত্তম সুষম মাত্রায় সার ব্যবহার করার পরেও এবং সঠিক সেচ ব্যবস্থাপনার পরেও জমিতে কাঙ্ক্ষিত ফলন পাচ্ছি না।
সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা যদি বিস্তারিত একটু জানা যেত মনে হয় আমাদের আরও ভালো হতো। স্যার উনি যেমনটি বলছিলেন সবকিছু করার পরও আসলে তিনি সেই জায়গা থেকে উপযুক্ত ফল পাচ্ছে না, এখন তাহলে তার করণীয়টা কি? ধন্যবাদ। আসলে আমি মানে সব খাবার যদি অ্যাভেলেবেল করে দিই, আমার যদি অসুখ থাকে তাহলে কিন্তু আমি খেতে পারবো না। তাহলে আমাকে প্রথমে মাটিতে আমি সার দিচ্ছি, পানি দিচ্ছি বা ইনসেকটিসাইড, পেস্টিসাইড সবই অ্যাপ্লাই করছি, কিন্তু ফলন হচ্ছে না। তাহলে আমাকে ভালো বীজ সংগ্রহ করতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে আমার ভালো জাতের উচ্চ ফলনশীল এবং রোগ পোকামাকড় প্রতিরোধী জাত ব্যবহার করতে হবে, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে আমি মাটিতে প্রচুর সার দিছি বা দিলাম, কিন্তু মাটির পিএইচটা কত? সাধারণত 6 থেকে 7.5 বা 6.5 থেকে 7.5 এই রেঞ্জের মধ্যে ক্রপগুলো ভালো জন্মে। আবার কিছু কিছু ক্রপ বা ফসল আছে যেগুলা অ্যাসিডিক সয়েলে বা অম্লীয় মাটিতে ভালো হয়, আবার কিছু আছে ক্ষারকীয় মাটিতে ভালো হয়। তাহলে ওই মাটিটা আপনাকে একটা ল্যাবরেটরিতে নিয়ে টেস্ট করতে হবে, সেই অনুযায়ী আপনি সার দিবেন। সুতরাং আপনি মাটি পরিচর্যা করার ক্ষেত্রে মাটিতে যতই সার দেন, যদি পিএইচটা যদি আপনি মেনটেন না হয় তাহলে হয়তো দেখা যাবে যে কোনো সার ফসলের জন্য ক্ষতিকারক। এবং যদি ভালো জাতের বীজ আপনি ব্যবহার না করতে পারেন তাহলে সে ফলন দিবে না। তো এই সকল বিষয়গুলো যদি উনি মানে যত্ন নেন, এবং খুব বেশি সার দিলে যে বেশি ফলন হবে সেটা না, কারণ হচ্ছে যে মানে প্ল্যান্টের কিন্তু তার শোষণ ক্ষমতার একটা ক্যাপাসিটি আছে। যদি খুব বেশি পরিমাণে আপনি সার দেন, কেমিক্যাল সার দেন, তাহলে কিন্তু তার মানে টিস্যুগুলো মানে নষ্ট হয়ে যায়, তখন সে গাছটা হয়তো আর আপটেক করতে পারে না, একসময় সে সাফোকেশন হয়, সে মারা যায়। তো এই কারণেই একজন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী আপনি যে ক্রপটা যখনই যে সিজনে করবেন সেই সিজন অনুযায়ী মাটি পরীক্ষা করা, ভালো ফসলের জাত সংগ্রহ করা এবং একজন বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করে যদি চাষাবাদ করেন তাহলে। এবং আরেকটা জিনিস হলো যে উপযুক্ত সময়। এখন দেখা গেছে যে আমি টমেটো বা ফুলকপি, বাঁধাকপি শীতকালে ভালো হয়, এখন আমি গরমকালে এটা করতে যাচ্ছি, আমি সার দিছি, সবই দিছি, আসলে ওইটা তো তার গ্রোয়িং সিজন না। তাহলে গ্রোয়িং সিজনটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এই সকল বিষয়গুলো যদি কৃষক ভাই খেয়াল রাখেন তাহলে আশা করি উনি ওনার কাঙ্ক্ষিত ফলন পাবে। অসংখ্য ধন্যবাদ স্যার, এবং আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছ থেকে কিন্তু আরো অনেক বিষয় জানার আছে, আমরা আশা করব যে আপনি আবারও আমাদেরকে সময় দিবেন। অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সেই সাথে সাথে দীপ্ত টিভি এবং যে সকল কৃষক ভাইয়েরা প্রশ্ন করেছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ঠিক এমনই কৃষি বিষয়ক প্রশ্ন পাঠাতে যোগাযোগ করুন এই ঠিকানায়। প্রযোজক দীপ্ত কৃষি জিজ্ঞাসা, দীপ্ত টিভি 7A গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208, অথবা ইমেল করতে পারেন krishi@dipto.tv-তে। আরও তথ্য পেতে ফোন করুন 01-787-682-832 এই নাম্বারে, বা কমেন্ট করতে পারেন আমাদের দীপ্ত কৃষি ফেসবুক পেজে। দর্শক, মাটির ধরন কিংবা সার এবং একই সাথে আমরা কোন জাতের কি ব্যবহার করছি এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তাই সব কিছুকে সামনে রেখে অবশ্যই আপনাদের ফলন ভালো হোক, এবং একই সাথে যখনই সমস্যা হবে প্রশ্ন তো পাঠাবেনই, তাই প্রশ্ন পাঠানোর জন্য আপনারা ভিডিও বার্তা দিতে পারেন, অথবা ফেসবুক মেসেঞ্জারের মধ্যে পাঠাতে পারেন, অথবা চাইলে আপনারা কিন্তু মেইলও করতে পারেন। দর্শক, আমরা আপনাদের প্রশ্নের অপেক্ষায় থাকলাম, আর আজকে এই পর্যায়ে শেষ করছি নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার বাই কাজী ফার্মসের আজকের এই আয়োজনটি।